আচ্ছা, তোমাদের কাছে প্রথম একটা কোশ্চেন করা হবে, সেটা হচ্ছে ইলেকট্রন এর অবস্থান। ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রনের অবস্থান কোথায়? তোমাদেরকে যে কোশ্চেনটা করলাম, বললে ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহলে, বা খুব ভালো করে যদি বলি নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষে থাকে। কক্ষ কথাটা হচ্ছে সেল, SHELL। আচ্ছা, তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি যে এখন তোমার ঠিকানা কোথায় বা এখন তুমি কোথায় থাকো, আর তুমি তার অ্যান্সারে বললে আমি ভারতে বা ইন্ডিয়াতে থাকি, তাহলে আমি ভারতে বা ইন্ডিয়াতে থাকি, এই অ্যান্সারটা যেমন ঠিক, কিন্তু একদম সঠিক বলা যাবে না। তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে তুমি কোথায় থাকো, আমি ভারতে থাকি, এইটা যেমন পুরোপুরি সঠিক ঠিকানা দেওয়া হলো না, ঠিক একই রকম ভাবে তুমি যদি বলো ইলেকট্রন কোথায় থাকে, আর তুমি যদি বলো নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষে থাকে, ইলেকট্রন মহলে থাকে, তাহলে তারও কিন্তু সঠিক ঠিকানা দেওয়া হলো না। তাহলে কক্ষের ভেতরেও কোথায় থাকে সেটা তোমাকে জানতে হবে একটু। যেমন তোমাকে যদি বলি ইন্ডিয়ার কোথায় থাকো, তুমি কি বলবে? ওয়েস্ট বেঙ্গলে থাকো, পশ্চিমবঙ্গে থাকো, পশ্চিমবঙ্গ। সেটাও কিন্তু সঠিক ঠিকানা দেওয়া হলো না। এখন যদি বলি পশ্চিমবঙ্গের কোথায় থাকো, তাহলে তুমি যে জায়গায় থাকো সেই জেলাটার নাম বলে দিলে, যে আমি মুর্শিদাবাদ জেলায় থাকি বা মালদায় থাকি বা বর্ধমানে থাকি, যেরকম বলবে আর কি। আমি যেমন বললাম আমি বর্ধমানে থাকি। হ্যাঁ, আরো সঠিক বলা যায়, তবে এখান পর্যন্ত বললেই যথেষ্ট। কিন্তু বর্ধমান বললে অনেকটা প্রপার বলা হলো। আচ্ছা, কিভাবে আছো? এখন যদি কোশ্চেন করা হয় যে কিভাবে আছো, বলবে আমি বই নিয়ে বা আমি মোবাইল নিয়ে পড়াশোনা করছি, তাহলে আমি বসে আছি। আমি বসে আছি, তাহলে এইটা কি বলা হলো? তোমার সঠিক অবস্থান বলা হলো, আর তোমার কিভাবে তুমি আছো সেটা বলা হলো, প্রকৃতি বলা হলো। ঠিকভাবে ইলেকট্রনকে যখন তুমি জানতে চাইবে যে ইলেকট্রন কোথায় থাকে, তাহলে নিউক্লিয়াসের বাইরে কক্ষে থাকে, কক্ষের ভেতরে আর একটা জায়গা থাকে, সেটাকে বলা হয় উপকক্ষ। সেটা তোমাদের মাধ্যমিক লেভেলে জানা নেই। উপকক্ষকে বলা হয় সাবসেল, SUBSHELL। এই সাবসেলের ভেতরেও একটা জায়গা আছে, সেটাকে বলা হয় কক্ষক, যেটাকে বলা হয় অরবাইটাল। যেমন সেলের আরেকটা নাম হচ্ছে অরবিট, ঠিক এরকম এখানে একটা নাম হচ্ছে অরবাইটাল। অরবাইটালে দুই ভাবে থাকা যায়, একটা উপরের দিকে মুখ করে থাকা যায়, একটা নিচের দিকে মুখ করে থাকা যায়। ইলেকট্রন দুই ভাবে থাকতে পারে। এখন সহজভাবে বোঝাবার জন্য বলছি, একটা উপরের দিকে মুখ করে থাকে, একটা নিচের দিকে মুখ করে থাকে। তাহলে উপরের দিকে মুখ করে আছো না নিচের দিকে মুখ করে আছে ইলেকট্রন, সেটা যদি বলে দিতে পারি, তাহলে ইলেকট্রনের সঠিক অবস্থান আর প্রকৃতি বলতে পারি। তাহলে কোনো পরমাণুতে ঘূর্ণায়মান প্রতিটা ইলেকট্রনের সামগ্রিক পরিচয়, সামগ্রিক পরিচয়, সামগ্রিক পরিচয় দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, বা ইলেকট্রনের সঠিক অবস্থান বর্ণনা করার জন্য কিছু সংখ্যার প্রয়োজন হয়। কিছু সংখ্যা, সেই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা হলো সেই সংখ্যা, যে সংখ্যা দ্বারা একটা ইলেকট্রনের সঠিক পরিচয় বা সামগ্রিক পরিচয় আর সঠিক অবস্থানকে বলা যায়, তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আজকে আমাদের পড়ার বিষয় কিন্তু কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, কটা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন? চারটে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। শুনতে থাকো যেটা বলছি, পরে কোশ্চেন করবে, কোশ্চেন যদি মনে জাগে সেগুলো খাতায় নোট ডাউন করে রাখো। এক নাম্বার, একে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা।
একে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সেকেন্ড 2 নাম্বার বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা। এর অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, ইংলিশে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, 3 নাম্বার কোয়ান্টাম সংখ্যার নাম হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয়টা বলি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর শেষ যে কোয়ান্টাম নাম্বারটা তাকে বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন, স্পিন। তাহলে এই 4টে কোয়ান্টাম সংখ্যা তুমি যদি জানো, তাহলে সেই ইলেকট্রনের সঠিক বা সামগ্রিক পরিচয় দিতে পারো। অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনের সঠিক বা সামগ্রিক পরিচয় জানতে গেলে আমাকে 4টে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। যেমন তোমার প্রপার অ্যাড্রেস জানতে গেলে তোমার কিছু প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিন নাম্বার, এইসব প্রয়োজন হয়। তাহলে সঠিক তোমার পরিচয় বা সঠিক তোমার অবস্থান জানা যায়। ঠিক একই রকম ভাবে একটা ইলেকট্রনের সামগ্রিক পরিচয় জানার জন্য 4টে কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয়। সেটা প্রথম কোয়ান্টাম সংখ্যা যেটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সেটা আলোচনা করছি আমি। মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি, আর এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি কি জানা যায়, আমি ছোট করে লিখলাম মুখ্য কিউ নাম্বার। আচ্ছা, নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুসারে ইলেকট্রনগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। তাহলে এটা যদি নিউক্লিয়াস হয়, সেই নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে। এইরকম ভাবে আমি যদি কক্ষগুলোকে আঁকি, এইগুলোকে বলা হয়, এই যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ বা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথ, এইগুলোকে বলা হয় মুখ্য কোয়ান্টাম স্তর। মুখ্য কোয়ান্টাম স্তর বা মুখ্য কোয়ান্টাম লেভেল। এইগুলোকে নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুযায়ী যদি সাজাও, তাহলে নামটা দেওয়া হয় কে, এল, এম, এন ডট ডট ওপি কিউ আর, এরকম করা আছে ইত্যাদি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। যেখানে কোয়ান্টাম সংখ্যা কে এর ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা 1, এল এর ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা 2, এম এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, আর এন এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4, এরকম ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত যায়। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে স্মল এন দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে স্মল এন ইকুয়ালস টু 1 হলে সেটাকে বলছি কে কক্ষ, এন ইকুয়ালস টু 2 হলে এল কক্ষ, এন ইকুয়ালস টু 3 হলে এম কক্ষ, এন ইকুয়ালস টু 4 হলে এন কক্ষ, এরকম ভাবে নাম দেওয়া হয়েছে। আচ্ছা, এন এর মান কখনোই 0 হতে পারে না বা ভগ্নাংশ হতে পারে না। ভগ্নাংশ হতে পারে না। আচ্ছা, আর কি জানতে পারি? তুমি যদি নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুযায়ী সাজাও, এই প্রত্যেকটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী শক্তি যেটা আছে, ইলেকট্রনের শক্তি, সেটা কি হবে? আগেই বলেছি, ক্রমবর্ধমান দূরত্ব যত বাড়বে শক্তি তত বাড়বে। তাহলে কে কক্ষের শক্তি এর থেকে এল কক্ষের শক্তি কিন্তু বেশি। কে এর থেকে এল এর বেশি, এন ইকুয়ালস টু 2, আর এল এর থেকে এম এর শক্তি বেশি, এন ইকুয়ালস টু 3, আর এম এর থেকে এন এর শক্তি বেশি, এন ইকুয়ালস টু 4 ডট ডট। তাহলে এনার্জি বা শক্তি যত তুমি নিউক্লিয়াস থেকে দূরে যাবে, শক্তি তত বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এটা হয়ে গেল। আর কি জানতে পারি মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে? মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যত বেশি হবে, একটা কক্ষের আকার তত বড় হবে। অর্থাৎ আমি যদি কোশ্চেন করি যে n ইকুয়ালস টু 3 আর n ইকুয়ালস টু 2, কোন কক্ষটা বড়? যেক্ষেত্রে n ইকুয়ালস টু 3 না n ইকুয়ালস টু 2? n ইকুয়ালস টু 2 কক্ষটা বড় না n ইকুয়ালস টু n ইকুয়ালস টু 3 এই কক্ষের আকার বড়।
কক্ষের আকার বড়, এইটা ছোট। আর তার মানে আমি জানতে পারি কোনটা কক্ষ বড় কোন কক্ষ বাড়া আকার ছোট, মানে কক্ষের আকারের যে ক্রমটা আছে, কক্ষের আকার সেটা কিরকম হবে, কে থেকে এল বড়, এল থেকে এম বড়, এরকম করে যাবে ডট ডট করে। আচ্ছা, আর কি দূরত্ব বলতে পারি, আমি যদি একটা কোশ্চেন করি যে নিউক্লিয়াস থেকে n ইকুয়ালস টু 3, এই কক্ষ লেভেল বা এই কোয়ান্টাম স্তরটা বড় না n ইকুয়ালস টু 4, এটা বেশি দূরে, দূরত্ব যদি বলি, তাহলে নিশ্চয়ই n ইকুয়ালস টু 3 এর থেকে বেশি দূরে আছে n ইকুয়ালস টু 4, তাহলে আমি দূরত্ব বলতে পারি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি জানি তাহলে দূরত্ব বলতে পারি। তাহলে দেখো প্রাথমিকভাবে একটা ইলেকট্রন কোথায় থাকে, নিউক্লিয়াস থেকে কত দূরে থাকে, সেই জায়গাটা বা সেই কক্ষটা কত বড়, আর তার শক্তি কেমন, এই সব জিনিসগুলো কিন্তু আমি মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বলে দিতে পারি। আর লাস্টে যেটা বলতে পারি যে ওই কক্ষতে কতগুলো ইলেকট্রন থাকে সেইটা বলতে পারি, অর্থাৎ মুখ্য শক্তি স্তরে বা মুখ্য কোয়ান্টাম স্তরে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা বলতে পারি। এটা ফর্মুলা, এই ফর্মুলা সবারই জানা আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ বা সর্বাধিক, সেটা হচ্ছে 2n², এই ফর্মুলা দিয়ে বলতে পারি। অর্থাৎ যখন n ইকুয়ালস টু 1 হবে, যখন n ইকুয়ালস টু 1, তখন কতগুলো ইলেকট্রন থাকবে, সেটাতে দুটো ইলেকট্রন থাকবে সেই কক্ষে, অর্থাৎ কে কক্ষে দুটো ইলেকট্রন থাকে। আবার যখন n ইকুয়ালস টু 2, সেটা হচ্ছে 2 × 2², মানে 8টা ইলেকট্রন থাকে। তাহলে এল কক্ষে 8টা ইলেকট্রন থাকে, এরকম করে ডট ডট করে আমি বলে দিতে পারবো n ইকুয়ালস টু 3 হলে কটা ইলেকট্রন থাকে, 18টা। আর n ইকুয়ালস টু 4 হলে হবে 32টা ইলেকট্রন, অর্থাৎ n সেলে 32টা ইলেকট্রন থাকে। n এর মান যদি আমি জিজ্ঞাসা করি, যদি n এর পর n এম এন ও, ও কক্ষর যদি কথা বলি, ও কক্ষ অর্থাৎ n ইকুয়ালস টু 5 হলে কটা ইলেকট্রন থাকবে, বলে দিই, তোমরা যাই বলো না কেন আমি শুনতে পাচ্ছি না, কিন্তু জানি তুমি আবার ওই 2 × 5² করেছো। 2 × 5² হবে না, এটা হবে না। যখনই আর কি 4 হয়ে যাবে, 4-এর বেশি যাই হোক না কেন, কখনোই একটা কক্ষতে 32-এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। এইটা হচ্ছে এই ফর্মুলার লিমিটেশন বা সীমাবদ্ধতা। তাহলে আমি জানতে পারছি মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা শক্তি জানতে পারি, তার নিউক্লিয়াস থেকে দূরত্ব জানতে পারি, সেই কক্ষের আকার জানতে পারি, সেই সেই কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে, এগুলো সবগুলো কিন্তু আমরা জানতে পারি মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারি। তাহলে ইলেকট্রনের মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি ধারণা দিচ্ছে, একদম প্রাথমিক অবস্থান বলতে পারি। যেমন আমাদের অবস্থানে যখন বললাম আমি ভারতে থাকি, ইন্ডিয়াতে থাকি, সেইটা যেমন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কোথায় থাকি, ঠিক একই রকম ভাবে কক্ষ কোন কক্ষে থাকি মানে ওইটুকুই বোঝাচ্ছে। এরপরে আমরা এই জটিলতায় ঢুকবো, অর্থাৎ কমপ্লেক্স স্ট্রাকচারে ঢুকবো। এর আগে কিন্তু এই স্ট্রাকচার জানতাম না, মাধ্যমিক লেভেলে ছিল না, কেউ যদি এক্সট্রা পড়ে থাকো সেটা আলাদা ব্যাপার। তাহলে এরপরে আমরা জানতে চাইবো যে কক্ষের ভেতরও কোথায় থাকে। আচ্ছা, এই যে দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যার ধারণাটা এলো, তার আগে একটু বলে দিই, আমরা যখন স্পেকট্রাম দেখছিলাম, হাইড্রোজেনের বর্ণালী যখন দেখছিলাম, তখন দেখেছিলাম যে হাইড্রোজেনের বর্ণালীতে বামার সারিতে 4টে রেখা পাওয়া যায়। এই 4টে রেখার কথা কিন্তু আমি আগে আলোচনা করে দিয়েছি। তার মধ্যে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, বাড়িতে কাজ দিয়েছিলাম কিছু ছেলে ছাড়া বা 2-1টা ছেলে ছাড়া আর কেউ কিন্তু কাজটা করে আমাকে দেখায়নি। হ্যাঁ, তাহলে এইচ আলফা যেটা, তাহলে আমি কি দেখছিলাম যে এক একটা লাইন, এই এক একটা লাইন কিন্তু আমি জেনে গেছি যে কিভাবে এই লাইনগুলো এসছে, কোথা থেকে কোথায় ইলেকট্রন ট্রানজিশন হলে এই লাইনগুলো আসে। অর্থাৎ এই এক একটা শক্তি স্তরকে বোঝায়। এই প্রত্যেকটা লাইন প্রত্যেকটা মুখ্য শক্তি স্তর, মুখ্য শক্তি স্তর বা মুখ্য কোয়ান্টাম স্তরকে বোঝায়, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে বোঝায়, স্তরকে বোঝায়। এবার আমি যখন শক্তিশালী মাইক্রোস্কোপে দেখছি, সেই শক্তিশালী মাইক্রোস্কোপটাকে বলা হয় ফাইন মাইক্রোস্কোপ। সেই ফাইন মাইক্রোস্কোপে যখন দেখছি, এই প্রত্যেকটা লাইন কিন্তু
অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম লাইন দিয়ে তৈরি। ছোট ছোট আরো লাইন আছে এই লাইনের ভেতরে। আমি তো দেখছিলাম একটা লাইন, ভেতরে কিন্তু আরো লাইন আছে। এই লাইনগুলো যখন আমি সূক্ষ্ম বা শক্তিশালী মাইক্রোস্কোপে দেখছি তখন কিন্তু এই লাইনগুলো দেখতে পাচ্ছি। আর এই যে সূক্ষ্ম লাইনগুলো পাচ্ছি এগুলোকে বলতে পারি আমরা গৌণ শক্তি স্তর। মুখ্য শক্তি স্তরের ভেতরে কিছু গৌণ শক্তি স্তর বা উপশক্তি স্তর আছে। সেই উপশক্তি স্তরের শক্তির পার্থক্য খুবই সামান্য, শক্তির পার্থক্য কিন্তু খুব সামান্য। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে মুখ্য কোয়ান্টাম স্তরের ভেতরে কতগুলো গৌণ কোয়ান্টাম স্তর থাকে, অর্থাৎ মুখ্য শক্তি স্তর মানে কক্ষের ভেতরে কতগুলো উপকক্ষ থাকে। এই ধারণাটা তখনই এলো যে কক্ষের ভেতরে উপকক্ষ থাকে। আর সেই উপকক্ষকে চিহ্নিত করার জন্য বা এই উপকক্ষগুলোকে বলার জন্য আমাদের আরেকটা কোয়ান্টাম সংখ্যার সাহায্য নিতে হলো, সেটাকে বলছি গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা কোথা থেকে আসছে বুঝতে পারছি আমরা। গৌণ কোয়ান্টাম সংখ্যা বলা হয়, আর একে এল দিয়ে, স্মল এল দিয়ে চিহ্নিত করা হয়। আর এই এক একটা এল এর মানগুলো নির্ভর করে কিন্তু মুখ্য শক্তি স্তর বা মুখ্য কোয়ান্টাম সংখ্যার ওপরে। তাহলে উপকক্ষগুলোকে চিহ্নিত করার জন্য এল। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই উপকক্ষগুলো বৃত্তাকার হতে পারে বা উপবৃত্তাকারও হতে পারে। আরেকটা জিনিস যে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার নাম গৌণ কোয়ান্টাম সংখ্যা, দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, অনেকগুলো নাম আছে। সাবসিডারি কোয়ান্টাম নাম্বারও বলা হয়। আচ্ছা, এবারে যে পয়েন্টটা বলছি সেই পয়েন্টটা সবাই খাতায় লিখবে, যে এল এর প্রতিটি মান একটি নির্দিষ্ট উপকক্ষকে নির্দেশ করে। এল এর প্রতিটি মান একটি নির্দিষ্ট উপকক্ষকে নির্দেশ করে। আচ্ছা, আরেকটা কথা, সব পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে একদম, যে কোন কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান স্মল এন হলে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান এন সংখ্যক হবে। গৌণ কোয়ান্টাম সংখ্যার মান আমি বলে দিচ্ছি, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান স্মল এন হলে ওই কক্ষে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান বা উপকক্ষের সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যার মান এন সংখ্যক হবে। আর সেই মান 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। আমি রিপিট করছি আবার, কি বললাম, এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল। এন এর স্মল এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল, মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। একটা নির্দিষ্ট মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান স্মল এন হলে এল এর মান হবে এন সংখ্যক, আর সেই মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। যেমন ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আমি তোমাকে। যেমন আমি বললাম n = 2, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 2, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা এল এর কতগুলো মান পাবো বলো? দুটি মান পাবো। আর সেই মানগুলো কি কি পাবো? 0 থেকে n-1, মানে কি পাবো? 0 আর 1 পাবো। মানগুলো 0 আর 1। আচ্ছা, এন এর ভ্যালু যদি বলি আমি 3, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি বলি 3, তাহলে এল এর কি কি মান পাবো? কটা মান পাবো আর কি কি মান পাবো? 0, 1, 2, 0, 1, 2। আর ঠিক একই রকম ভাবে এন এর ভ্যালু যদি 4 হয়
তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার কতগুলো মান পাবো? 0, 1, 2, 3, চারটে মান পাবো, সেটা হচ্ছে 0 থেকে n-1। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার মানের ওপর কিন্তু গৌণ কোয়ান্টাম সংখ্যার মানগুলো নির্ভরশীল। আর প্রত্যেকটা গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কতগুলো হবে? যতগুলো মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান পাবো। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার অন্তর্গত গৌণ কোয়ান্টাম সংখ্যার মানগুলো হচ্ছে n সংখ্যক, আর সেগুলো 0 থেকে n-1। এখন দেখো, যেমন এটাও লিখে রাখবে, যেমন দেখো আমি যদি বলি n = 2, তাহলে সেটা কোন কক্ষকে বোঝাচ্ছে? এল। তাহলে এটাকে অ্যালফাবেট দিয়ে লেখা যায়। এন এর ভ্যালু 2 হলে অ্যালফাবেট দিয়ে লিখছি যেটা, সেটা ক্যাপিটাল এল। এন এর ভ্যালু 3 হলে ক্যাপিটাল এম, আর এন এর ভ্যালু 4 হলে ক্যাপিটাল এন। ঠিক একই রকম এল এর মান একদিকে লিখে রাখবে, এল এর মান 0, 1, 2, 3, 4, 5 ... আর উপকক্ষগুলোকে অ্যালফাবেট দিয়ে লেখা যায়। যদি 0 হয় সেটাকে লেখা হয় স্মল এস, যদি 1 হয় সেটাকে লেখা হয় স্মল পি, আর যদি 2 হয় সেগুলোকে লেখা হয় স্মল ডি, আর 3 হলে স্মল এফ, তারপরে স্মল জি, স্মল এইচ ... আমাদের প্রয়োজন এফ পর্যন্ত। এইটা একদম খাতার ওপরে লিখে দাও, কোনো এক জায়গায় বড় বড় করে লিখে দাও। গৌণ কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 হলে সেটাকে এস উপকক্ষ বলে, 1 হলে সেটাকে পি উপকক্ষ বলে, 2 হলে সেটাকে ডি উপকক্ষ বলে, 3 হলে সেটাকে এফ উপকক্ষ বলে। এই যে উপকক্ষগুলোর নাম আমি দিলাম, সেইগুলো কিন্তু বর্ণালীতে ব্যবহৃত। স্পেকট্রামে কিছু টার্ম আছে, সেই টার্মগুলো খুব ইউজ করা হয়, সেগুলোকে বলা হয় স্পেকট্রোকেমিক্যাল সিম্বল, বর্ণালী প্রতীক চিহ্ন। সেখান থেকে টার্মগুলো এসেছে। যেমন এস এসছে যেখান থেকে, সেটা আমরা বর্ণালীতে ব্যবহার করি SHARP, শার্প বলে একটা কথা ব্যবহার করি, তীক্ষ্ণ। আবার পি যেটা এসছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ইউজ করি, সেই প্রিন্সিপাল কথাটা স্পেকট্রামে ইউজ করা হয়, সেই প্রিন্সিপাল থেকে এসেছে। আবার ডি এসছে ডিফিউশন থেকে, বা ডিফিউজ থেকে, আর এফ এসছে ফান্ডামেন্টাল থেকে। এরকম ভাবে নামগুলো এসেছে, ঠিক আছে? যদিও এটা প্রয়োজন নেই, শুধু নামটা কোথা থেকে এসছে জেনে নেওয়া হলো আর কি। যেমন তোমাদের মধ্যে খুব কেউ জানেই না, আমার মনে হয় কেউ জানেই না, বলাটা একদম সঠিকই হবে, যে এই যে KLM, এই যে কক্ষগুলোর নাম এসেছে, কোথা থেকে এসেছে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলতে পারবে? বলতে পারবে না। আচ্ছা, আর একটা জিনিস জানা যায়, দেখো গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, যেমন গৌণ কোয়ান্টাম গুলো, প্রত্যেকটা গৌণ কোয়ান্টাম সংখ্যা প্রত্যেকটা উপশক্তি স্তরকে বা উপকক্ষগুলোকে চিহ্নিত করে। ঠিক একই রকম আমি বললাম, দেখবে উপকক্ষগুলো বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। এখন যদি জিজ্ঞাসা করা হয় n = 1 মুখ্য কোয়ান্টাম সংখ্যা, কে সেলে কতগুলো উপকক্ষ আছে? ভুলভাল বকছো তুমি, ভুলভাল বকছো। হ্যাঁ, একটা। আমি আগের দিন থেকেই বলছি যে তাড়াহুড়ো করে অ্যান্সার দেবে না, বুঝে সুঝে একবারই অ্যান্সার দেবে। আগেই দুটো বলে দিলে, n = 1 হলে এল এর মান হবে একটা, সেটা 0 থেকে n-1 মানে 0ই হবে। আর সেই উপকক্ষের নাম কি হবে? স্মল এস। সেই স্মল এসটা যেহেতু 1 নম্বর কক্ষের আন্ডারে আছে, সেই জন্য এর নাম হয়ে গেল 1s। তার মানে কি আমি জানতে পারলাম যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর গৌণ কোয়ান্টাম সংখ্যাকে পাশাপাশি লেখা হয়, এন আর এল কে পাশাপাশি লেখা হয়, তাহলে সেই জন্যই নামটা দিলাম 1s। এখন আমি বললাম গৌণ কোয়ান্টাম সংখ্যা কত হবে যদি এন এর মান 2 হয়, অর্থাৎ এল সেলের আন্ডারে কতগুলো গৌণ উপকক্ষ বা গৌণ কোয়ান্টাম সংখ্যা আছে? দুটো আছে, একটা নাম হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। জিরোটার নাম হচ্ছে জিরোটার নাম হচ্ছে 2s, 0 হচ্ছে 2s, আর 1 হচ্ছে 2p। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2s আর 2p, মানে উপকক্ষ 2s আর 2p। তাহলে n এর ভ্যালু যদি 3 হয়, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা কি কি পাবে?
0 1 আর 2, তার মানে 3s 3p আর 3d। এরকম ভাবে যদি গৌণ কোয়ান্টাম মুখ্য কোয়ান্টাম সংখ্যার নাম 4 হয় মান, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা পাবে 0 1 2 3, মানে কি 4s 4p 4d আর 4f। এখন তোমাকে পরীক্ষায় কোশ্চেন কি দেবে, তোমাকে এখানে একটা কোশ্চেন দিল, সেই কোশ্চেনটা লিখে রাখো। কোশ্চেনটা বললো যে চতুর্থ মুখ্য শক্তি স্তরে, চতুর্থ মুখ্য শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর পাওয়া যায় এবং কি কি? অ্যান্সার হচ্ছে চতুর্থ মুখ্য শক্তি স্তর মানে n ইকুয়ালস টু 4, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4, আর n এর ভ্যালু যদি 4 হয় তাহলে l এর ভ্যালু হচ্ছে 0 1 2 3, অর্থাৎ 4s 4p 4d 4f। এই চারটে মুখ্য শক্তি স্তর পাওয়া যায়। আর একটা কোশ্চেন লিখে রাখো যে পঞ্চম মুখ্য শক্তি স্তরে বা মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 5 হলে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কি কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 5 হলে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কি কি, আর এদেরকে কিভাবে চিহ্নিত করা হয়? এই কোশ্চেনটা অ্যান্সার লিখবে, আমাকে বলতে হবে না, অ্যান্সারটা লিখবে। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। হ্যাঁ, মিউট করে নাও, মিউট করার পর আমার কথাটা শোনো ভালো করে। এখন আমি তোমাকে যখন কোশ্চেন করছি তখনই আনমিউট করবে, তারপর মিউট করে নেবে। আচ্ছা, এই যে মুখ্য শক্তি স্তর মানে n ইকুয়ালস টু 1 যখন, তখন একটাই উপকক্ষ পাওয়া যায়। আর যেহেতু কক্ষ আর উপকক্ষ একটাই আছে, তাহলে এটাই কি বৃত্তাকার কক্ষ একটা, সেটা বলে দিলাম 1s, বা উপকক্ষ বলতে পারি 1s। কে সেল আর 1s একই দেখতে, একই জিনিস। এখন যদি এই কোশ্চেনটা করি যে দ্বিতীয় মুখ্য শক্তি স্তর 2s আর 2p কোনটা বৃত্তাকার আর কোনটা উপবৃত্তাকার, এখানে বৃত্তাকারও আছে উপবৃত্তাকারও আছে, আর এখানে তিনটে আছে, এই তিনটের মধ্যে একটা বৃত্তাকার আছে বাকিগুলো উপবৃত্তাকার আছে। এই চারটে আছে, এই চারটের মধ্যে একটা বৃত্তাকার আছে বাকিগুলো উপবৃত্তাকার আছে। অর্থাৎ যতগুলো উপকক্ষ পাওয়া যায় তার মধ্যে একটা বৃত্তাকার হয় বাকিগুলো উপবৃত্তাকার হয়। কোনটা বৃত্তাকার হবে আর কোনটা উপবৃত্তাকার হয় সেটাও বলা যায়, সেটা শুনে নাও কি করে বলবে। বলছে যে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান যখন n-1 এর সাথে সমান হয় তখন সেই উপকক্ষটি বৃত্তাকার হয়, বাকিগুলো উপবৃত্তাকার হয়। রিপিট করছি, যখন গৌণ কোয়ান্টাম সংখ্যার মান n-1 এর সাথে সমান হয় সেই উপকক্ষটি বৃত্তাকার হয়, বাকিগুলো উপবৃত্তাকার হয়। তার মানে আমি যদি বলি মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 আর এখানে 0 আর 1 আর 2s আর 2p, তাহলে কোনটা n-1 এর সাথে সমান? দেখো n-1 মানে কি 2 - 1 মানে 1, তার মানে এই যে দ্বিতীয়টা 2p, সেই 2pটা হচ্ছে বৃত্তাকার। তাহলে আমি এরকম করে নিউক্লিয়াস দেখার পর লিখলাম 2p, আর একটা দিলাম উপবৃত্তাকার, সেটা বললাম 2s। তাহলে এই তিনটের মধ্যে কোনটা বৃত্তাকার আর কোনগুলো উপবৃত্তাকার হবে? 3s 3p 3d এর মধ্যে 3d টা বৃত্তাকার। এটা শর্ট ট্রিক্স হচ্ছে যে লাস্টেরটা বৃত্তাকার হয়। শর্ট ট্রিক্সে কি বললাম? লাস্টেরটা বৃত্তাকার, অর্থাৎ 3d টা বৃত্তাকার হয়ে গেল। বাকি যে দুটো আছে একটা আর একটা, আর একটা কথা বলে দিই তোমাদের, তাহলে তুমি সেটাও বুঝতে পারবে যে কোনটা 3d কোনটা 3p আর কোনটা 3s। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এল এর মান যত বেশি হয় উপবৃত্তাকার আকৃতিটা বৃত্তাকারে পরিণত হতে শুরু করে। অর্থাৎ এল এর মান যত কম হবে সেটা তত বেশি উপবৃত্তাকার, আর এল এর মান যত বেশি হতে শুরু করবে তত বৃত্তাকার হতে শুরু করবে। অর্থাৎ যেটা 0 মানে 3s সেটা সবচেয়ে বেশি উপবৃত্তাকার। তারপর যখন 3p তে আসবো তাহলে একটু বৃত্তাকারের দিকে আসবে সে, আর 3d টা সবচেয়ে বেশি বৃত্তাকার হবে। এখন 4s 4p আর 4d এর মধ্যে তুমি বুঝতেই পারছো যে সবচেয়ে বেশি বৃত্তাকার মানে উপবৃত্তাকার কোনটা, আর সবচেয়ে বেশি বৃত্তাকার মানে বৃত্তাকার কোনটা। আচ্ছা,
এই ছবিটা পেয়ে যাবে তুমি বইতে, তোমাদের কাছে বই থাকলে বইতে পেয়ে যাবে এই ছবিটা। এরকম সবুজ রঙের একটা সার্কেল আছে, পিঙ্ক কালারের সার্কেল আছে, ব্লু আছে আর ভায়োলেট আছে। দেখো যেটা সবুজ রঙের, যেটা 4F, সেটা বৃত্তাকার, আর 4S সেটা সবচেয়ে বেশি উপবৃত্তাকার। এল এর ভ্যালু 0 আর এল এর ভ্যালু যখন 3 অর্থাৎ n-1 এর সাথে সমান, তখন সেটা বৃত্তাকার হয়। এই যে ইলিপ্টিক্যাল আর স্পেরিক্যাল, এই কনসেপ্টটা কিন্তু সমারফিল্ডের কনসেপ্ট। এই কনসেপ্টে যখন সমারফিল্ড বলবো একটু, তখন বলে দেবো। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি যে উপবৃত্তাকার কক্ষপথ হবে না বৃত্তাকার কক্ষপথ হবে, মানে কক্ষের ভেতরে উপকক্ষগুলোকে বলা যায়। আর কি বলা যায়, ওই উপকক্ষগুলোর শক্তিও বলা যায়। যেমন একটি নির্দিষ্ট মুখ্য শক্তি স্তরের অন্তর্গত বিভিন্ন উপকক্ষগুলির শক্তির ক্রম এনএস, এনএস এর থেকে বেশি হচ্ছে এনপি, এনপি এর থেকে বেশি শক্তি হচ্ছে এনডি, আর এনডির থেকে বেশি শক্তি হচ্ছে এনএফ, এরকম করে যাবে, অর্থাৎ শক্তি বৃদ্ধি পাবে। যেমন নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় তত শক্তি বৃদ্ধি পায়, ঠিক একই রকম ভাবে এনএস নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে, তাই এটা সবচেয়ে কম শক্তি, আর এনএফ সব থেকে দূরে থাকে, তাই এটা বেশি শক্তি। তাহলে একটা ছক বাড়িতে তৈরি করবে তোমরা হোমওয়ার্ক হিসাবে, 3টে কালাম করবে, তিনটে না 4টে করো, 1 2 3 4। প্রথম ঘরটাতে লিখবে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, দ্বিতীয়টা লিখবে এল এর মান। মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে তো এন এর মান, এল এর মান। আচ্ছা, মান সমূহ লিখতে পারো, মান সমূহ। 3 নাম্বার ঘরে লিখবে উপকক্ষ বা উপকক্ষের নাম, আর 4 নাম্বার লিখবে উপকক্ষের সংখ্যা বা উপকক্ষের মোট সংখ্যা। একটা দেখাচ্ছি, কেন আমি বললাম n=1, তাহলে l= কি হবে 0, তাহলে সেটা ব্র্যাকেটে s লিখতে পারো, আর এখানে লিখবে 1s, আর এটা লিখবে উপকক্ষের সংখ্যা 1। তাহলে এটা একটা হয়ে গেল। এন এর ভ্যালু 2 হলে কি করতে হবে তোমরা করে দেখাবে আমাকে, আমি আর বলছি না, এটা বাড়ির কাজ দিলাম, করে দেখাবে। দেখালে আর কি পড়াশোনা করছো সেটা বুঝতে পারবো, নাহলে বুঝতেই পারছি পড়াশোনা কত করছো। দেখা গেল এতদিন মোবাইল নিয়ে পরিশ্রম করছো, আর আমরাও মোবাইল নিয়ে পরিশ্রম করছি, যে কাজের কাজ কিছু হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা কি জানতে পারলাম, গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম, যেটা তাৎপর্য হিসাবে বইতে দেওয়া আছে, যে গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমি কোনো মুখ্য শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর বা উপকক্ষ আছে তার সংখ্যা জানতে পারলাম। আচ্ছা, গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পারি যে উপকক্ষগুলোর আকৃতি বৃত্তাকার না উপবৃত্তাকার। আচ্ছা, আর একটা জিনিস জানতে পারি, যে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান যদি জানি, তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ জানতে পারবো। ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যেটাকে ক্যাপিটাল এল দিয়ে চিহ্নিত করা হয়, একটু ডিপ কালারে এলটা লেখা হয়, বোল্ড এল লেখা হয়, অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, কৌণিক ভরবেগ ক্যাপিটাল এল বা বোল্ড এল দিয়ে চিহ্নিত করা হয়, অর্থাৎ একটা ইলেকট্রন যখন কোনো নির্দিষ্ট উপকক্ষে আবর্তন করে, তাহলে তার একটা মোমেন্টাম পাওয়া যায়, যাকে বলা হয় অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যেটা ক্যাপিটাল এল বা বোল্ড এল দিয়ে লেখা হয়, সেটার ফর্মুলা হচ্ছে √l ইন্টু l+1 রুটের বাইরে h/2π, যেখানে h প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আচ্ছা, অনেক সময় নির্ণয় করতে দেয় যে একটি ইলেকট্রন, একটা কোশ্চেন লিখে রাখো, একটি ইলেকট্রন 3D উপকক্ষে আবর্তনশীল, একটি ইলেকট্রন 3D উপকক্ষে আবর্তনশীল ইলেকট্রনটির
ইলেকট্রনটির কৌণিক ভরবেগ বা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যথাক্রমে বা নিচের কোনটি হবে, নিচের কোনটি হবে? যে অপশন দিয়েছে √6h/4π, 2 নম্বর অপশন দিয়েছে √3h/2π, 3 নম্বর অপশন দিয়েছে √6h কাট, আর 4 নম্বর অপশন দিয়েছে √3h কাট। না, জয়েন্ট এন্ট্রান্স একটা কোশ্চেন দিয়ে দিয়েছে যে একটি ইলেকট্রন 3D উপকক্ষে আবর্তন করছে, ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নিচের কোনটি হবে? √6h/4π, √3h/2π, √6h কাট, √3h কাট। ফর্মুলা হচ্ছে √l × l+1, বাইরে রুটের বাইরে h/2π। তাহলে এই ডি এর ক্ষেত্রে আচ্ছা, h কাট মানেটা হচ্ছে h/2π, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে ফর্মুলাটা এরকমও লিখতে পারি l × l+1 h কাট। ঠিক আছে, তাহলে এইখানে যে 3 নাম্বার অপশনটা আছে সেটা হবে। অনেক সময় ভুল করে আসতে পারো, যদি h কাট মানে না জানো তাহলে √6h/4π করে আসবো, বলবে প্রিন্টিং মিস্টেক আছে বা ভুল হয়ে গেছে, এরকম বলবে। এল এর ভ্যালু কত হবে? এল এর ভ্যালু ডি হলে এল এর ভ্যালু কত হবে? 3D। তাহলে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হবে 2। হ্যাঁ, 3D হলে ডি হলে এল এর ভ্যালু 2। তাহলে রুট ক্যাপিটাল এল সমান যেটা হবে √2 × 2 + 1, তাহলে 3 দুগুণে 6 h/2π। সেই h/2π কে একটু আগেই বললাম আমি √h কাট বলে দিয়েছি, তাহলে এইটা অ্যান্সার হবে। তাহলে আমি কৌণিক ভরবেগ বা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামও আমি নির্ণয় করতে পারি গৌণ কোয়ান্টাম সংখ্যার মান জানা থাকলে। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি কি জানতে পারলাম সেটা বলে দিয়েছি। এরপরে আসছি তৃতীয় কোয়ান্টাম সংখ্যা। তৃতীয় এইচ কাটটা হচ্ছে h/2π কে এইচ কাট বলা হয়। h/2π একে বলা হয় এইচ কাট, এটা একটা কনস্ট্যান্ট মান। এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর 2π টাও কনস্ট্যান্ট, তাহলে h/2π একটা কনস্ট্যান্ট। এইচ কাট হচ্ছে h/2π। h/2π। আচ্ছা, যেমন মুখ্য কোয়ান্টাম সংখ্যার পরে গৌণ কোয়ান্টাম সংখ্যা দেখলাম, কিভাবে দেখলাম? এই যে 4টে লাইন পেয়েছিলাম, এই 4টে লাইনে ভাবছিলাম এক একটা লাইন আছে, দূর থেকে মনে হচ্ছিল এক একটা লাইন, কিন্তু পরে দেখলাম যে এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো লাইন আছে। কতগুলো লাইন আছে সেটা আমি রাফ একটা ড্র করছি। হ্যাঁ, এরপরে তৃতীয় ব্যাপারটা কি দেখবো, এই যে লাইনগুলো আছে সূক্ষ্ম সূক্ষ্ম লাইন, এখানে যদি কোনো চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড নিয়ে আসি, তাহলে এই লাইনগুলো স্প্লিট করে যায়, বিভাজন হয়ে যায়। অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম লাইনে বিভাজন হয়ে যায়। কতগুলো হয় রাফলি আমি বলছি, দেখাচ্ছি না যে কতগুলো হবে এক্স্যাক্ট। তার মানে এই নয় লালটা 2টো লাইনে ভেঙে যায় আর ব্লুইশ গ্রিনটা 4টে ভেঙে যায়, এটা বোঝাতে চাইছি না। বোঝাতে চাইছি যে অনেকগুলো লাইনে সে স্প্লিট করে যায়। কটা লাইনে স্প্লিট করে যায় পরে আলোচনা করছি আমি। তবে কি, যখনই চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র আনবো, দেখবো যে এই লাইনগুলো ফার্দার স্প্লিট করে গেছে। আবার চৌম্বক ক্ষেত্র সরিয়ে নিলে বা তড়িৎ ক্ষেত্র সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে বাইরে থেকে প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে বা তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে উপশক্তি স্তর যেগুলো পেয়েছিলাম, সেই উপশক্তি স্তরগুলো আবার অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম লাইনে ভেঙে যায়। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম লাইনে ভেঙে যাওয়ার ঘটনাটাকে যদি চৌম্বক ক্ষেত্র রাখি আর ভেঙে যায়, তাহলে সেটাকে বলা হয় জি-ম্যান প্রভাব, জি-ম্যান ইফেক্ট। আর যদি তড়িৎ ক্ষেত্র রাখি আর ভেঙে যায়, তাহলে সেটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। স্টার্ক ইফেক্ট, জি-ম্যান ইফেক্ট আর স্টার্ক ইফেক্ট,
এই দুটো ইফেক্ট বলা হয়। আর এই যে জিম্যান ইফেক্ট বা স্টার্ক ইফেক্ট, অর্থাৎ ইলেকট্রন গুলো এই যে ভেঙে যায়, সেইটাকে ব্যাখ্যা করার জন্য আর একটা কথা, ইলেকট্রন গুলোকে তুমি যদি তরঙ্গ মনে করো, নেগেটিভ আধানযুক্ত তরঙ্গ বা নেগেটিভ আধানযুক্ত মেঘ, এই মেঘ যদি মনে করো ইলেকট্রনের মেঘ, তাহলে কি হয়, এরা ত্রিমাত্রিক ভাবে অবস্থান করে, ত্রিমাত্রিক ভাবে অবস্থান করে। যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, রিপিট করছি, যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের মেঘ বা ঋণাত্মক আধানযুক্ত মেঘ পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেই অঞ্চলটাকে, সেই ত্রিমাত্রিক অঞ্চলটাকে বলা হয় অরবাইটাল। অরবাইটাল বা অ্যাটমিক অরবাইটাল, যাকে বাংলায় বলা হয় কক্ষক, শেষে একটা ক আছে, কক্ষের শেষে ক আছে। এই প্রত্যেকটা ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রনের মেঘকে পাওয়ার সম্ভাবনা বেশি, সেটাকে বলা হয় কক্ষক বা অরবাইটাল। এই অরবাইটালকে ব্যাখ্যা দেওয়ার জন্য নতুন একটা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হলো, যেটাকে বলছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। যেটাকে স্মল এম বা স্মল এম সাফিক্সে এল দ্বারা প্রকাশ করা হয়, স্মল এম সাফিক্সে এল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আবার খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, মন দিয়ে শুনবে, রিপিট করবো বারবার আমি। এই এম এর মান এল এর উপর নির্ভর করে। যেমন এল এর মান স্মল এল এর মান স্মল এন এর উপর নির্ভর করছিল। এবার কি, নির্দিষ্ট সংখ্যক এল এর জন্য বা এল এর নির্দিষ্ট মানের জন্য এম এর 2l+1 সংখ্যক মান পাওয়া যায়। লিখে রাখবে, এম এর 2l+1 সংখ্যক মান পাওয়া যায়। আচ্ছা, সেই মানটা কত থেকে কত পর্যন্ত হয়? মানগুলি -l থেকে শুরু হয়ে 0 হয়ে, 0 হয়ে +l পর্যন্ত হয় সকল পূর্ণ সংখ্যা। -l থেকে 0 হয়ে +l পর্যন্ত। যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমাকে বললাম l এর মান হচ্ছে 1, এল এর মান যদি 1 হয় তাহলে কতগুলো এম পাবে আগে বলো, এম কতগুলো পাবে? প্রথমে বলেছি কতগুলো পাবে, সেটা হচ্ছে 3টে পাবো। 2 × 1+1 মানে 3টে মান পাবে। সেই 3টে মান কি কি হবে? -1, 0, +1। বুঝতে পারলাম ব্যাপারটা? প্রথমে তো এল এর মান যদি 1 হয় তাহলে 3টে পাবো এম এর মান। কি কি পাবো? -1, 0, +1 মানে -l থেকে +l পর্যন্ত। অর্থাৎ আমি যদি এরকম করে প্রত্যেকটা লিখতে শুরু করি, তাহলে এল এর মান 0 মানে এস উপকক্ষ, তাহলে এম এর কটা মান পাবো? 2 × 0 + 1, তার মানে একটা মান পাবো। সেই মানটা কত পাবো? এম এর মানটা কত হবে? 0 হবে। -0 থেকে +0 মানে 0। আচ্ছা, এল এর মান যদি 1 হয়, একটু আগেই লিখে দিচ্ছি, পি হলে এম এর মান পাবো 2 × 1+1 মানে 3টে মান পাবো। সেই 3টে মান হবে -1, 0, +1। অর্থাৎ একটা জিনিস বুঝে যাচ্ছি যে পি উপকক্ষে 3টে কক্ষক আছে। পি উপকক্ষে মানে যদি পিটা এরকম বক্স হয়, একটা বক্স, তাহলে সেখানে 3টে ছোট ছোট ঘর আছে, 1, 2, 3। এই ছোট ঘরগুলোতে ইলেকট্রন থাকে। যেমন এস উপকক্ষে একটাই ঘর আছে। এস উপকক্ষে কটা ঘর আছে? একটাই ঘর, সেটাকেই বলছি এস কক্ষক। আর পি উপকক্ষে কটা ঘর আছে? 3টে ঘর আছে। একটার মান -1, একটার মান 0, একটার মান হচ্ছে +1। আচ্ছা, এল এর মান যদি 2 হয় মানে ডি উপকক্ষে, তাহলে এম এর কটা মান পাবো? 2 × 2+1 5টা মান পাবো। তাহলে কক্ষ কটা পাচ্ছি? তার মানে 5টা কক্ষক পাচ্ছি। তাহলে ডিটা যদি এরকম বক্স করি আমি, তাহলে কটা ঘর কাটবো? 5টা ঘর কাটবো।
মানগুলো কি হবে? -2, -1, 0, +1, +2, 1 2 3 4 5, একটা বেশি কেটে দিয়েছিলাম, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এল এর মান যদি 3 হয় মানে এফ উপকক্ষ, তাহলে এম এর কটা মান পাবো, মানে কতগুলো কক্ষক পাবো? 7টা কক্ষক পাবো, 7। সেই কক্ষকগুলোর মান কি কি হবে? মাইনাস +-3, +-2, +-1 আর 0। তাহলে এই যে ঘরগুলো করছি এগুলো প্রত্যেকটা কি বোঝাচ্ছে? কক্ষককে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি যেখানে ইলেকট্রন থাকে, মানে তোমার বাড়ি আর কি, যেখানে তুমি থাকো। ভারতের পশ্চিমবঙ্গে তোমাদের যে জায়গায় থাকো সেই জায়গাটাকে বোঝাচ্ছে। তাহলে ইলেকট্রন কিন্তু অ্যাকচুয়ালি এই ঘরগুলোতে থাকে। তাহলে এতদিন আমরা জানতাম যে ইলেকট্রন বিভিন্ন কক্ষে থাকে, এখন জেনে গেছি যে এই কক্ষর ভেতরে উপকক্ষ আর উপকক্ষের ভেতরে কক্ষক সেখানে থাকে। এই যে কক্ষকগুলো আছে তাদের নাম আছে, যেমন এস উপকক্ষের ক্ষেত্রে কক্ষকের নামও এস আর উপকক্ষের নামও এস। পি এর ক্ষেত্রে 3টে উপকক্ষ আছে, তাহলে পিটা হচ্ছে উপকক্ষ, আর কক্ষক হচ্ছে পিএক্স, পিওয়াই আর পিজেড। পিএক্স, পিওয়াই, পিজেড কেন নাম এসে পরে আলোচনা করব। আচ্ছা, 5টা ডি পাচ্ছি, সেই 5টা ডি এর নাম আছে। কি কি নাম আছে? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। ঠিক একই রকম ভাবে, যদিও এফটা আমাদের সিলেবাসের অন্তর্গত নেই, এফ এরও ওরকম 7টা এফ অরবিটাল আছে আর 7টা এফ এর নাম আছে। এই নামগুলো তুমি বইতে মনে হয় এখন দিয়ে দিয়েছে, নতুন বইতে মনে হয় পেয়ে যাবে এফ অরবিটালের নামগুলো। পুরনো বই থাকলে এফ অরবিটালের নামগুলো পাবে না, বা তুমি গুগল সার্চ করবে, সেই গুগল সার্চ করার পর তুমি পেয়ে যাবে এফ অরবিটালের নামগুলো পেয়ে যাবে, তুমি গুগল থেকে পেয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এসপিডিএফ এই 4টে উপকক্ষের ভেতরে যে কক্ষক গুলো থাকে সেগুলো জেনে গেলাম যে এই কক্ষক থাকে। তাহলে এইভাবে আমরা জেনে গেলাম যে ইলেকট্রন অ্যাকচুয়ালি কোথায় থাকে। ঠিক আছে, তাহলে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে কি কি জানতে পারলাম? গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারলাম যে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারলাম যে উপকক্ষের আন্ডারে কতগুলো কক্ষক বা কতগুলো ত্রিমাত্রিক অঞ্চল থাকে, আর সেই ত্রিমাত্রিক অঞ্চলে কি কি নাম আছে সেই নামগুলোও কতগুলো জেনে গেলাম আমরা। ঠিক আছে, তাহলে তোমাকে যদি একটা কোশ্চেন করা হয়, এরকম কোশ্চেন করলো যে এম কক্ষে কতগুলো কক্ষক থাকে, এম কক্ষে কতগুলো কক্ষক থাকে বলে দাও দেখি কেউ। এম কক্ষে কতগুলো কক্ষক থাকে? আচ্ছা শোনো, আমি যেরকম ভাবে শেখাচ্ছি সেরকম ভাবে শেখো। ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম মানে এন এর মান কত, স্মল এন এর মান কত? 3। যখন ক্যাপিটাল এম হবে তাহলে এন এর মান 3, আর এন এর মান 3 হলে এল এর মান কত হবে? 0, 1 আর 2। 0 1 2 হয়ে গেল। এখন 0 হলে এম এর ভ্যালু কত? একটাই পাবে, 0। আর 1 হলে এম এর ভ্যালু কত পাবে? -1, 0, +1। আর 2 হলে এম এর ভ্যালু কত পাবে? 5টা পাবে, +-2, +-1 আর 0। তার মানে তোমাকে করতে হবে, এইটা হচ্ছে একটা কক্ষক, এটা হচ্ছে 3টে কক্ষক, এটা হচ্ছে 5টা কক্ষক, যোগ করলে হবে 9টা কক্ষক। এরকম করে বের করতে হবে, বুঝলাম? কেউ যদি না পারো এরকম করবে, এল সমান 0 হলে তাহলে 2 × 0 + 1, তার মানে একটা। এল এর ভ্যালু 1 হলে 2 × 1 + 1, তার মানে 3টে। আর এল এর ভ্যালু 2 হলে 2 × 2 + 1, তার মানে 5টা। তাহলে টোটাল কক্ষক হলো, মোট কক্ষক হলো 9টি। তাহলে যে 2 3 1 করে করছিলে সে কি করছিলে বুঝতে পারছো? কে বুঝতে পারলে না এটা?
আর একটা কোশ্চেন দিচ্ছি, তাহলে বুঝতে পারছো কিনা বুঝে যাবো ওখানে। আমি যদি বলি এল এর ভ্যালু 3, তাহলে কতগুলো কক্ষক পাবে? 7টি কক্ষক পাবো। ফর্মুলা হচ্ছে 2l+1, তাহলে 2 × 3+1, তার মানে 7টা পেয়ে গেলাম। এল এর মান জানা থাকলে সরাসরি কক্ষকের মান জানা যাবে, কিন্তু এন এর মান জানা থাকলে সরাসরি কক্ষকের মান বার করতে তুমি পারবে না। যদিও ফর্মুলা আছে, কি ফর্মুলা আছে? এন স্কোয়ার। এই ফর্মুলাটাও লিখে রাখতে পারো যে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান জানা থাকলে কক্ষক সমান এন স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে বের করা যায়। তাহলে 3 স্কোয়ার করলে কত হবে? 9টা। তাহলে 9টা ডাইরেক্ট বার করা যায়। কিন্তু আবার তোমাকে যদি বলে কোন কোনগুলো উপকক্ষ আছে, নাম যদি বলতে বলে নাম বলতে পারবে না। তার মানে একটা হচ্ছে 3s, একটা হচ্ছে 3p, একটা হচ্ছে 3d। এইগুলো কি করে বলবে যদি তুমি এরকম ভাবে না জানো? একটা 3s আছে, 3টে 3p আছে, আর 5টা 3d আছে। আরো কোশ্চেন দিচ্ছি একটা দুটো, তারপর ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এখন তোমাকে একটা কোশ্চেন করা হয়েছে যে চতুর্থ মুখ্য শক্তি স্তরে, লিখে রাখো, চতুর্থ মুখ্য শক্তি স্তরে কতগুলি কক্ষক থাকে বা কতগুলো অরবাইডাল থাকে? অরবাইডাল বললে ভালো বুঝতে পারবে। চতুর্থ মুখ্য শক্তি স্তরে কতগুলো অরবাইডাল থাকে? বুঝে সুঝে অ্যান্সার করে বলবে একদম, কিন্তু আন্দাজে কেউ চালাবে না, আন্দাজে চালাবে না। হ্যাঁ, n=4, n=4 যদি হয়, এখন তো ডাইরেক্ট শিখে গেছি, তাহলে n স্কোয়ার কক্ষক সমান হয়ে গেল n স্কোয়ার, মানে 4 স্কোয়ার মানে কত? 16, 16টি। তবে যদি আরো ভালো করে বলতে চাও তাহলে এরকম ভাবে বলবে, n এর ভ্যালু 4 হলে l এর ভ্যালু হবে 0, 1, 2 আর 3। যদি 0 হয় তাহলে m এর ভ্যালু হবে 1টি, মানে 2 × 0+1। আর প্লাস দিয়ে এইটা কত হবে? 3টি। এটা কত হবে? 5টি। আর এটা কত হবে? 7টি। তাহলে যোগ করো, 16টা হচ্ছে কিনা দেখে নাও। তাও এটাও সঠিক নয়। আরো যদি ভালো করে লিখতে চাও পরীক্ষায়, তাহলে তোমাকে দেখাতে হবে, যেরকম করে দেখালাম একটু পরে, টোটালটা দেখালাম না 2l+1 ফর্মুলা দিয়ে, ওই রকম ভাবে দেখাবে পরীক্ষার সময়। আমি একটা ছক করতে দিচ্ছি, সেই ছকটা সবাই করবে। সেই ছকে কি কি থাকবে বলে দিই। ছকের একদম বাঁ দিকে যেটা থাকবে, অনেক বড় ছক হবে, হ্যাঁ, পাতাটা আড়াআড়ি ভাবে নিয়ে ছকটা করবে। বাঁ দিকে লেখো কক্ষ, ছোট করে কক্ষ। এখানে দেখবে KLMNOP এরকম করে যাবে, কে হলো, ঠিক আছে। তারপরে ঘরে লিখবে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য ছোট করে কিউ নাম্বার। কে হলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত গো? 1 লিখবে। আর এখানে গৌণ কোয়ান্টাম সংখ্যার নিচে 2 পাশে 2 লিখবে। তারপরের ঘরে মুখ্য, সরি, দুটোই মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 আর 2। তারপরের ঘরে লিখবে গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা। যেমন এইখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 হলে গৌণ কোয়ান্টাম সংখ্যা কি লিখবে? 0, 0। আর এখানে কি লিখবে? এল এর ক্ষেত্রে কি লিখবে? 0, আর তার নিচে লিখবে 1। তাহলে এই ঘরটা এরকম কমপ্লিট করলে, আর এই ঘরটা কি হবে? এই ঘরটা এই দুটোকেই নিতে হবে, এরকম ভাবে কমপ্লিট করলে। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা এরকম হবে, একটা 0 একটা 1। আচ্ছা, এই গৌণ কোয়ান্টাম সংখ্যার পাশে লিখবে উপকক্ষ। তাহলে এই উপকক্ষ হচ্ছে 1s, আর এটার ক্ষেত্রে কি হবে? 2s আর 2p। বুঝতে পারছি তো সব? 2s আর 2p। এর পরে যেটা ঘর করবে
সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম বা এম এল লিখতে পারো। যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1, গৌণ কোয়ান্টাম সংখ্যা 0 হয়, তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান একটাই পাবে, সেটা হচ্ছে 0। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মান কথাটা লিখে রাখবে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান। এর পরের ঘরটা কাটবে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, লিখবে সংখ্যা, এম এর সংখ্যা, এখানে লিখলে একটি। আচ্ছা এইটা একটু বলে দিই, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 হলে গৌণ কোয়ান্টাম সংখ্যা 0 আর 1, উপকক্ষের নাম 2s আর 2p। যদি 2s হয় বা 0 হয় তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 0, আর এক্ষেত্রে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা -1, 0, +1, তিনটে। এখানে লিখলে 3, এখানে লিখলে 1। কেউ যদি চোখে দেখতে না পারো তাহলে বলো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আর এইখানে লিখবে, এরপরে লিখবে মোট কক্ষকের সংখ্যা। না, এটা লেখার দরকার নেই, এখান পর্যন্তই করবে। এরপরে ছকটা বাড়াবো, কিন্তু এখনো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা শিখিনি তো। বা এখানে লাস্টে লেখো একটি কক্ষে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা। লাস্টে লেখো একটি কক্ষে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা। এই ছকটা পুরো করবে কতদূর পর্যন্ত? এম আর এন পর্যন্ত। হোমওয়ার্ক থাকলো এটা। বুঝতে না পারলে বলবে, আমি আবার বলে দেবো। আচ্ছা, আর একটা আমি বললাম যে ইলেকট্রন ধারণ ক্ষমতা ফর্মুলা যে 2n² দিয়ে করতে পারো। বাট আমি বলে দিই, যদি আর দুটো জিনিস, সেটাই বলছি, দুটো জিনিস বলে দিই। দেখো, তোমাদের কাছে যদি গৌণ মুখ্য কোয়ান্টাম সংখ্যা জানা থাকে তাহলে তো ইলেকট্রন ধারণ ক্ষমতা জানো ফর্মুলা, তাই তো? যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান জানা থাকে তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা ফর্মুলাটা কি আছে বলো? 2n²। আচ্ছা, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান জানা থাকলেও ইলেকট্রন ধারণ ক্ষমতা বলতে পারবে। কি হয় বলে ফর্মুলা লিখে রাখো, যে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা ফর্মুলা হচ্ছে সামেশন L0 থেকে Ln-1। সামেশনের মধ্যে লিখবে 2 × 2l+1। ফর্মুলা কি? 2 × 2l+1। এখন তুমি এল এর মান জানলেই বলে দিতে পারবে কত ইলেকট্রন আছে। মানে আমি বললাম এল এর মান 2, এল এর মান 2, তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে বলো? বলো। 2 × হ্যাঁ, ভুলভাল বলছি, 10টা হবে, 10টি, তাহলে 10টা ইলেকট্রন আছে। আচ্ছা, এল এর মান 0, তাহলে কটা ইলেকট্রন আছে? একটা। একটা হয় কোনোদিন? হ্যাঁ, সামেশনও করতে জানো না তোমরা দেখছি। দুটো হবে, 2 × 2, 2 × 2 × 0+1, তার মানে দুটো। আচ্ছা, কক্ষকের সংখ্যা জানলেও আমরা ধারণ ইলেকট্রন বলে দিতে পারবো। কক্ষকের সংখ্যা জানলেও এই ফর্মুলা দিয়ে হবে, 2 × 2l+1। এইটা কি 2 × 2l+1টা কি? 2 × 2l+1, এই ফর্মুলাটা তো কক্ষের সংখ্যা, আর তার সাথে 2 বসিয়ে দিয়েছি। 2 বসিয়ে দিয়েছি, মানে প্রত্যেকটা কক্ষে কটা করে ইলেকট্রন থাকে? দুটো করে। এই কথাটা লিখে রাখো, প্রতিটি কক্ষকে, প্রতিটি কক্ষকে 2টি করে ইলেকট্রন থাকে।
তাহলে কক্ষকের সংখ্যা জানলেও ইলেকট্রন বের করে নিতে পারবে, উপকক্ষের সংখ্যা জানলেও ইলেকট্রন বের করে নিতে পারবে, আর কক্ষের সংখ্যা জানলেও ইলেকট্রন বের করে নিতে পারবে। সর্বাধিক ইলেকট্রন কতগুলো থাকে সেগুলো খুব সহজে নির্ণয় করা যায়। এখন তোমাকে লাস্ট কোশ্চেন দিয়ে ছুটি দেবো। তোমাদের যদি বলি জি স্মল জি উপকক্ষের অস্তিত্ব থাকলে এই উপকক্ষে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে? স্মল জি উপকক্ষের অস্তিত্ব থাকলে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে? তাহলে ঠিক আছে, করে নেবে।